আসসালামু আলাইকুম। আজকে ইনশাআল্লাহ আমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যেগুলো আছে টার্বিডিটি, অ্যালকালিনিটি, হার্ডনেস, ক্লোরাইড, নাইট্রেট, আয়োডিন, সোডিয়াম, আর্সেনিক এগুলোর কোনটার পরিমাণ কতটুকু পানিতে থাকলে এগুলা খাওয়ার জন্য উপযুক্ত সেগুলো নিয়ে একটু পড়াশোনা করব। পাশাপাশি আমরা আমাদের যে দুটো স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO ওদের স্ট্যান্ডার্ডগুলো এবং এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল বা বাংলাদেশের কোডগুলো আমরা পাশাপাশি হাইলাইটেড করার চেষ্টা করব এই লেকচারের মধ্যে। তো প্রথমে দেখি পিএইচ। পিএইচ কি জিনিস? পিএইচ ইজ এ টার্ম ইউজড ইউনিভার্সালি টু এক্সপ্রেস দ্য ইন্টেন্সিটি অফ অ্যাসিড অর অ্যালকালাইন কন্ডিশন অফ এ সলিউশন। একটা দ্রবণ ক্ষারীয় নাকি অম্লীয় ওইটা বোঝার জন্য যে প্যারামিটারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পিএইচ। পিএইচকে ফাইন্ড আউট করা যাবে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, যেখানে এইচ প্লাসটা হচ্ছে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন। আপনি মাইনাস লগের পর এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা দিলেই আমাদের পিএইচ ভ্যালু চলে আসবে। পিএইচের রেঞ্জ হচ্ছে 0 থেকে 14। 0 থেকে 7-এর মধ্যে থাকলে ওটাকে আমরা বলবো অ্যাসিডিক, আর 7 থেকে 14-এর মধ্যে থাকলে ওটাকে আমরা বলবো ক্ষারীয়। তো পিএইচের ভ্যালু 7 যদি হয় ওটা হচ্ছে নিউট্রাল, ওটা অ্যাসিডিও না ক্ষারীয় না। তো আমাদের পানির ক্ষেত্রে পানির পিএইচডি ভ্যালু 7 বা 7-এর আশেপাশে, 6.5 থেকে 8.5 এই রেঞ্জের মধ্যে থাকলে WHO এবং বাংলাদেশি স্ট্যান্ডার্ড দুজনই বলতেছে দুইটা খাওয়ার উপযুক্ত। তো শুধুমাত্র পিএইচটা খাওয়ার জন্যই ইন্ডিকেটর না, পাশাপাশি বিভিন্ন বায়োলজিক্যাল যে ট্রিটমেন্টগুলো হয় পানির ওইগুলোর ক্ষেত্রেও পিএইচের একটা ইনফ্লুয়েন্স আছে। কালার ইন ওয়াটার ইজ প্রাইমারলি ডিউ টু প্রেজেন্স অফ কালার্ড অর্গানিক সাবস্টেন্স। বিভিন্ন কালার্ড যে সাবস্টেন্স বা পদার্থগুলো আছে তাদের জন্য সাধারণত পানিতে কালারগুলো হয়, যেমন মেটাল সাচেস আয়রন। আয়রন যদি পানিতে বেশি থাকে তখন এই কালার হয়, ম্যাঙ্গানে যদি থাকে তখন কালার হয়। হাইলি কালার্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বিভিন্ন কোম্পানির ওয়েস্টগুলোতে অনেক সময় কন্টামিনেটেড বা কালার্ড ওয়াটারগুলো তারা ইমিট করে। তো এই সকল কারণে পানিগুলা কালার হতে পারে। কালারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাপারেন্ট কালার, একটা হচ্ছে ট্রু কালার। কালার কজড বাই সাসপেন্ডেড ম্যাটার, উপরের ভাসমান পদার্থগুলোর জন্য যে কালারটা আমরা দেখি ওটাকে আমরা বলি যে অ্যাপারেন্ট কালার অ্যান্ড ক্যান বি রিমুভড বাই সেন্ট্রিফিউগেশন অর ফিল্ট্রেশন। ওই সাসপেন্ডেড ম্যাটার যদি থাকে ওটাকে আমরা ফিল্ট্রেশন করলেই কালারগুলো চলে যাবে। আর যদি ডিজলভ ম্যাটার যেমন আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো যদি থাকে পানিতে ওটাকে আমরা বলবো ট্রু কালার। আর ট্রু কালারের জন্য আমাদের মেজারমেন্ট কিছু মেথড আছে। ওয়ান ট্রু কালার ইউনিট TCU হচ্ছে ট্রু কালার ইউনিট corresponds to the amount of color exhibits under the specified test condition by a solution containing 1 milligram of platinum per liter of water. প্লাটিনাম 1 মিলিগ্রাম প্লাটিনাম যদি আপনি ওয়াটারে দেন তাহলে যে কালারটা আসবে ওইটাকে আমরা বলি 1 TCU। তো মোস্ট কনজিউমার্স ক্যান ডিটেক্ট এ কালার অফ 15 TCU। যদি এরকম থাকে ওইটা আমরা ফর ড্রিঙ্কিং ইন এ গ্লাস ওয়াটার তো আমরা এগুলো খাওয়ার উপযুক্ত বলে মনে করি। এই TCU ছাড়াও আরও কিছু স্ট্যান্ডার্ড আছে যেটাকে আমরা বলি প্লাটিনাম কোবাল্ট ইউনিট। তো হু বলতেছে যে প্লাটিনাম কোবাল্ট ইউনিটে যদি 50 ইউনিট পর্যন্ত দেখা যায় কালার, তাহলে ওইটা এস্থেটিক ভিউ দেখতে অ্যাপিয়ারেন্সটা ভালো দেখাবে, খাওয়ার উপযুক্ত থাকবে। কালারের পরে ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে টার্বিডিটি। টার্বিডিটি কী জিনিস? Turbidity is an expression of certain light scattering or light absorbing properties of water sample and depends in a complex manner such factor as the number, size, shape and reflective index of the particular matter present in the water. Simply যদি বলি টার্বিডিটি হচ্ছে পানির যে দ্রবণ বা সলিউশন, ওই সলিউশনের লাইট অ্যাবজর্বিং কোয়ালিটি। পানিতে যদি খুব বেশি পরিমাণ বিভিন্ন ম্যাটেরিয়ালস ইনভলভ থাকে বা সলিউবল থাকে তখন দেখবেন যে পানি সহজে লাইটকে পাস করতে দিচ্ছে না। আর সহজ করে যদি বলি ঘোলাটে পানি, টার্বিডিটি বেশি মানে হচ্ছে এই পানি তত বেশি ঘোলা। তো যে বেশি পরিমাণ যদি পার্টিকেল ডিজলভ থাকে তখন এই পানিগুলোকে আমরা টার্বাইড ওয়াটার বলবো। টার্বিডিটি ইজ এন এক্সাম্পল। আর কী কী থাকতে পারে? বিভিন্ন সাইজের শেপের পার্টিকেলগুলো যদি প্রেজেন্ট থাকে পানিতে তখন আমরা এই পানিটা খাওয়ার উপযুক্ত থাকে না, খুব বেশি ঘোলাটে মনে হয়। তো এই টার্বিডিটির ইউনিট নেফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট আমরা NTU দ্বারা রিপ্রেজেন্ট করি। A turbidity in excess of 5 NTU is generally
অবজেক্টেবল টু কনজিউমার। যদি 5-এর চেয়ে বেশি হয় সেটা আমরা বলবো কি অবজেক্টেবল। যদিও 5 NTO হু বলতেছে, WHO হু বলতেছে যে 5-এর বেশি হইলে ওটা আসলে অবজেকশনেবল, কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড বলতেছে যে 10 NTO পর্যন্ত কনজিউম করতে পারে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড একটু বেশি ধরে সাধারণত, কারণ 5 NTO ধরলে অনেক ক্ষেত্রে অনেক পানি বাংলাদেশের খাওয়ার উপযুক্ত থাকে না। টোটাল ডিজলভ সলিড TDS, টোটাল ডিজলভ সলিড বলতে পানির মধ্যে যে সলিডগুলো ডিজলভ আছে তার অনুপাতকে বোঝায়। ধরেন যদি পানিতে ডিজলভ সলিডের পরিমাণ 1 লিটারের মধ্যে 300 মিলিগ্রাম থাকে, তখন আমরা এটাকে বলি এক্সিলেন্ট। 300 মিলিলিটার বা মিলিগ্রাম বা তার যদি কম থাকে ওটা বলি আমরা এক্সিলেন্ট। 300 থেকে 600 থাকলে বলি আমরা গুড ওয়াটার সলিউশন। 600 থেকে 900 থাকলে ফেয়ার, 900 থেকে 1200 থাকলে পোর। আর 1200 মিলিগ্রামের চেয়েও যদি বেশি হয়ে যায় তখন আমরা এই পানিটাকে বলি একদম আনঅ্যাকসেপ্টেবল, এটা গ্রহণ করা যাবে না, পানিটা খাওয়া যাবে না। তো এই ডিজলভ সলিডগুলো টেস্ট করার জন্য আমরা ল্যাবে একটা টেস্ট করি ফিল্টার পেপার দিয়ে সাকশন পাম্পের মাধ্যমে। যখন আমরা সাক করে নেব সবগুলো পানি, তখন এই ফিল্টার পেপারের মধ্যে ডিজলভ সলিউশনগুলো স্টে করবে বা রিটেইন করবে। দেন ওইগুলোর পরিমাপগুলো একটা ওভেনের মধ্যে নিয়ে গেলে, একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে গেলে আমরা দেখতে পারবো যে কত মিলিগ্রাম ওই ফিল্টার পেপারের মধ্যে রিটেইন করছে। দেন অ্যালকালিনিটি হচ্ছে ক্ষারত্ব। দ্য অ্যালকালিনিটি অফ ওয়াটার ইজ মেজার্ড অফ ইটস ক্যাপাসিটি টু নিউট্রালাইজ অ্যাসিড। আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে তাদের অ্যাসিডীয় বা ক্ষারীয় কোনো ধর্মই থাকে না, তখন তারা লবণ আর পানি উৎপন্ন করে। তো এখন অ্যালকালিনিটিটা কেন হয়? মোস্ট অফ দ্য অ্যালকালিনিটি ইন ন্যাচারাল ওয়াটার ইজ কজড বাই 3 মেজর ক্লাসেস: কার্বনেট, বাইকার্বনেট আর হাইড্রোক্সাইড। মানে এগুলো কেমিক্যালে যদি বলি CO3, বাইকার্বনেট হচ্ছে HCO3, আর হাইড্রোক্সাইড মানে OH মাইনাস। এক্সেসিভ আর ইনসাফিসিয়েন্ট অ্যালকালিনিটি ইনফেয়ার্স দ্য ওয়াটার ট্রিটমেন্ট। আমরা যখন কোয়াগুলেশন করবো অ্যালুম দিয়ে বা বিভিন্ন কেমিক্যাল দিয়ে, তখন অ্যালকালিনিটি যদি খুব বেশি পরিমাণে থাকে বা খুব কম পরিমাণে থাকে, তখন এই কোয়াগুলেশনে একটু প্রবলেম দেখা দেয়। সেজন্য অ্যালকালিনিটি ইম্পর্টেন্ট বিষয়। পাশাপাশি খুব বেশি অ্যালকালাইন ওয়াটার খেলে শরীরের জন্য ক্ষতি হয়। হার্ডনেস, এটা আমরা খুব বেশি ইউজ করবো আমাদের এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পুরো কোর্সে। তো আগে ভালো করে বুঝে নিই যে হার্ডনেসটা কী জিনিস। হার্ড ওয়াটার আর জেনারেলি কনসিডার টু বি দোজ ওয়াটার, ওই পানিগুলা দ্যাট রিকোয়ার্স কনসিডারেবল অ্যামাউন্ট অফ সোপ টু প্রডিউস এ ফোম অর লেদার। আচ্ছা, সিম্পলি যদি বলি, হার্ডনেস হচ্ছে ওই জিনিস, ধরেন যে নদীর পানিতে খুব সহজে ফেনা ওঠে, কিন্তু টিউবওয়েলের পানিতে খুব বেশি ফেনা ওঠে না। কারণ কি? এর কারণ হচ্ছে হার্ডনেস। যে পানিতে হার্ডনেস যত বেশি, সে পানিতে তত কম পরিমাণ ফেনা ওঠে। তো এখানে এই কথাটা বলা আছে, হার্ড ওয়াটার আর জেনারেলি কনসিডার টু বি দোজ ওয়াটারগুলো রিকোয়ার্ড কনসিডারেবল অ্যামাউন্ট অফ সোপ, যেখানে বেশি পরিমাণ পানি লাগে টু প্রডিউস ফোম তৈরি করার জন্য। এখন এই হার্ডনেস কী কারণে হয় আমরা মুখস্থ করে ফেলবো একদম। হার্ডনেস 4টা কম্পোনেন্ট বা 4টা ক্যাটায়নের কারণে হয়। একটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম। সাধারণত ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের পরিমাণটি বেশি থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরাস আয়রন আর ম্যাগনেসিয়াম। তার পরীক্ষাতে যখন ম্যাথগুলো আসে, ম্যাথগুলোতে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর স্ট্রনসিয়াম এই তিনটাই থাকে। এই তিনটে সাধারণত বেশি রেসপন্সিবল ফর দ্য হার্ডনেস অফ ওয়াটার। হু স্ট্যান্ডার্ডে বলতেছে যে যদি হার্ডনেস 500 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট এই রেঞ্জের নিচে থাকে, তাহলে এগুলো খাওয়া যাবে। তার চেয়ে বেশি হলে আসলে প্রবলেম। ECR বাংলাদেশ স্ট্যান্ডার্ড বলতেছে 200 থেকে 500 রেঞ্জের মধ্যে থাকলেও হবে। হার্ডনেসের পর আর হার্ডনেসের ব্যাপারে যদি আরও কিছু বলি, হার্ডনেস 2 ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি হার্ডনেসগুলোকে আপনি যখন বয়েল করবেন বা ফুটাবেন তখন টেম্পোরারি হার্ডনেস চলে যাবে। আর পার্মানেন্ট হার্ডনেস যেগুলো, এই পার্মানেন্ট হার্ডনেসগুলো সহজে দূর করা যায় না, তবে বেস এক্সচেঞ্জ মেথড, ওই মেথড দ্বারা পার্মানেন্ট হার্ডনেসগুলোও দূর করা যায়। আর টেম্পোরারি হার্ডনেস হলে জাস্ট এই পানি ফুটালেই হার্ডনেসগুলো চলে যাবে। সে কারণে অনেকে দেখবেন যে যখন কাপড় ধুতে যায়, কাপড় ধোয়ার আগে গরম পানি ইউজ করে, গরম পানি ইউজ করলে হার্ডনেসগুলো চলে যায়, তখন খুব দ্রুত ফেনা ওঠে, স্যুপ বেশি পরিমাণ লাগে না বা ওই পাউডার বেশি পরিমাণে লাগে না। ক্লোরাইড হচ্ছে Cl2। ক্লোরাইড কী ফর্মে থাকতে পারে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লোরাইড মানে এগুলো লবণ, কিন্তু খুব বেশি পরিমাণে থাকলে ওটা আসলে শরীরের জন্য খারাপ। আপল্যান্ড অ্যান্ড হিল এরিয়া বা মাউন্টেন এরিয়াগুলোতে ক্লোরাইডের পরিমাণ কম, কিন্তু গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে আর রিভারগুলোর ক্ষেত্রে কনসিডারেবল অ্যামাউন্ট ক্লোরাইড থাকে। এই
টেস্ট থ্রেশহোল্ড অফ ক্লোরাইড রেঞ্জ অফ 200 থেকে 300 মিলিগ্রাম পার লিটার। হাই ক্লোরাইড কনসেন্ট্রেশন আর কোরোসিভ টু মেটালস। আবার বলতেছি, ক্লোরাইড যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে এগুলো আমরা যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে পাইপগুলো দিব, ওই পাইপগুলোতে আস্তে আস্তে ডিকে বা ক্ষয় তৈরি করবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যদি ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে। সেজন্য আমাদের আগে টেস্ট করা লাগবে যে পানিতে আমাদের ক্লোরাইড কতটুকু। A higher chloride content in inland water unusually indicates sewage pollution. যদি খুব বেশি পরিমাণে ক্লোরাইড থাকে পানিতে তাহলে অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি বুঝে নেবেন যে পানিতে সমস্যা আছে, পানিতে পলিউশন আছে। এটা একটা ইন্ডিকেটর। ECR ভ্যালু বা এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 1997 সালের রুল, সেখানে বলতেছে যে 150 থেকে 600 রেঞ্জের মধ্যে থাকলে পানিটা খাওয়া যাবে। আর ও বলতেছে 250 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে ক্লোরাইড কনসেন্ট্রেশন। আচ্ছা, ক্লোরাইড আর ক্লোরিন কিন্তু এক জিনিস না। ক্লোরাইড হচ্ছে Cl মাইনাস আর ক্লোরিন হচ্ছে Cl2। আমরা একটা পরে ক্লোরিন দেখবো। ক্লোরিনের পরিমাণ হচ্ছে 0.3 মিলিগ্রাম পার লিটার বা 0.3 ppm। মিলিগ্রাম পার লিটারটাকে আমরা ppm এককে অনেক সময় দেখাই। নাইট্রেট আর ওয়াইডলি প্রেজেন্ট ইন substantially quantities in soil, fertilizer, bacteria decomposition of organic matter, most water and in plants including vegetables. আর নাইট্রোজেন তো আমরা জানি যে পরিবেশের প্রায় 78% নাইট্রোজেন। এই নাইট্রোজেনগুলো বিভিন্ন ফর্মে পানির মধ্যে অ্যাড হয়, যেমন ফার্টিলাইজার, সার, যেগুলো সারের মাধ্যমে অ্যাড হতে পারে। ব্যাকটেরিয়া ডিকম্পোজিশনে আমরা এই নাইট্রোজেনগুলো বের হয়। তাছাড়া বিভিন্ন ধরনের প্লান্ট, ভেজিটেবল, এগুলোতেও নাইট্রেটগুলো থাকে। এই নাইট্রেটের রেঞ্জ কতটুকু? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা বলতেছে যে 50 মিলিগ্রাম পার লিটার এই রেঞ্জের মধ্যে থাকা লাগবে। আর বাংলাদেশি এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 1997 ওরা বলতেছে 10 মিলিগ্রাম পার লিটার এই রেঞ্জের মধ্যে থাকা লাগবে। আয়রনের পরিমাণটা প্রায় পরীক্ষাতে আসে। আয়রন থাকলে কী হয়, একটাকে বলছিলাম, আয়রন যত বেশি থাকবে এই পানিটা বেশি কালার হবে। ধরুন যে আপনি হাঁড়ি, পাতিল বা গ্লাস, এগুলোতে দেখবেন যে লালচে একটা কালার, ইটের মতো একটা কালার তৈরি হয়ে যাবে আয়রন বেশি থাকলে। আয়রন স্বাস্থ্যের জন্য ভালো, তবে একটা কনসিডারেবল এমন পরিমাণ। তার চেয়ে বেশি হয়ে গেলে এটা আমাদের যে পোর্টেবল ওয়াটার হিসেবে ইউজ করা যাবে না, খাওয়ার জন্য ইউজ করা যাবে না, বা ওয়াশিং পারপাসে তো ইউজ করাই যাবে না। তাহলে হাঁড়ি, পাতিল বা যখন আপনি গাড়ি ওয়াশ করবেন, গাড়িতে এগুলোর স্কেচ তৈরি হবে। আয়রন ইন ওয়াটার মে কজ হার্ডনেস, আনডিজারেবল টেস্ট ইন বেভারেজ, স্ট্রেন অফ ক্লথস, কাপড়গুলোতে স্ট্রেন তৈরি করবে। প্লাম্বিং ফিক্সচার বলতে যেখানে জয়েন্টগুলো আছে প্লাম্বিংয়ের, এগুলোতে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করবে। অ্যান্ড মে ইম্পার্ট রেডিশ ব্রাউন কালার টু ওয়াটার, এবং কালার যেটা একটু বললাম যে ইটের মতো একটা কালার তৈরি করবে পানির মধ্যে। ওয়াটার রেঞ্জ কতটুকু? হু স্ট্যান্ডার্ড বলতেছে 0.3 আর বাংলাদেশ স্ট্যান্ডার্ড বলতেছে যে 0.3 থেকে 1 মিলিগ্রাম, প্রায় 3 গুণ পর্যন্ত বাংলাদেশ এলাও করে। 0.3 থেকে 1 মিলিগ্রাম পার লিটার। তার মানে হচ্ছে বাংলাদেশের হার্ডনেসের পরিমাণ বা এই আয়রনের কনসেন্ট্রেশন পানিতে একটু বেশি, সেজন্য স্ট্যান্ডার্ডটাতে একটু বেশি করে ধরা হয়েছে। সোডিয়াম মানে the sodium ion is ubiquitous in water owing to the high solubility of salt. সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, সোডিয়াম থাকা মানে এটা ইন্ডিকেট করতেছে এখানে লবণ থাকবে। তো সোডিয়ামের পরিমাণ কত দেখা যাবে? ম্যাক্সিমাম 200 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশ স্ট্যান্ডার্ডে বলতেছে একই কথা, 200 মিলিগ্রাম পার লিটার। দেন আমরা আসি কুলিফর্ম অ্যান্ড ফেসাল কুলিফর্ম। এটা একটা টেস্ট, আমি যদি সময় পাই বা কোনো দিন সময় আপনাদের দেখাবো যে ইকুলি, বা অনেকে নাম শুনবেন যে ইকুলি ব্যাকটেরিয়ার পরিমাণ ডিটারমিনেশন করা যায় পানিতে। তো এই ইকুলির নিজে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম না, মানে ও নিজে কোনো রোগ তৈরি করে না, কিন্তু এই ইকুলি ইন্ডিকেট করে যে পানিতে আসলে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম বা যেগুলো শরীরে রোগ জীবাণু তৈরি করতে পারে ওইগুলোর উপস্থিতি আছে। আবার বলতেছি আমি, ইকুলি যখন আমরা টেস্ট করি ইকুলির পরিমাণ বের হয় যে 1 লিটারে এত মিলিগ্রাম ব্যাকটেরিয়াটা আছে বা এত সংখ্যক ইকুলি আছে। তো এই ইকুলি নিজে বলে না যে নিজে খারাপ শরীরের জন্য, তা না, কিন্তু এই ইকুলি যদি থাকে, এই ব্যাকটেরিয়াগুলো যদি থাকে পানিতে, তখন এটা ইন্ডিকেট করবে যে এখানে আসলে হার্মফুল আরও অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তো এইগুলো টেস্ট দ্বারা আমরা বুঝি যে পানিটা কি প্যাথোজেনিক, মানে শরীরের জন্য কি খারাপ নাকি ভালো, ব্যাকটেরিয়ার উপস্থিতি কীরকম, সেটা বোঝার জন্য এই ইকুলি টেস্ট অনেক সময় করা হয়। এগুলো টেস্টের মাধ্যমে আমরা নাম্বারগুলো কাউন্ট করি যে কত সংখ্যক। সময় পাইলে একদিন ইকুলির এই টেস্টটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন আসি আর্সেনিক কী জিনিস? আর্সেনিককে আমরা সহজ যদি বলি স্লো পয়জন, একটা ধীর গতির বিষ। আর্সেনিক যত বেশি কনজিউম করতে থাকবেন তো আস্তে আস্তে এটা একটা বিষ তৈরি হবে। দ্য টক্সিসিটি
দ্য বিষাক্ততা অফ আর্সেনিক কম্পাউন্ড ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ফর্ম অফ দ্য কম্পাউন্ড। আর্সেনিকের বিভিন্ন ধরনের ফর্ম আছে, ট্রাই আর্সেনিক, প্যান্ট আর্সেনিক, এগুলার বিভিন্ন ফর্মে পানিতে উপস্থিত থাকতে পারে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা বলতেছে যে পানিতে আর্সেনিকের পরিমাণ 0.01 মিলিগ্রাম পার লিটার ম্যাক্সিমাম, এর বেশি থাকলে এটা খাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড বলতেছে যে 0.05 মিলিগ্রাম পার লিটার, এই রেঞ্জের মধ্যে থাকলে, এই রেঞ্জের নিচে থাকলেই খাওয়া যাবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড একটু বেশি পরিমাণে অ্যালাউ করে, কারণ বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলাতে আর্সেনিক প্রচুর পরিমাণে আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ বা উত্তর অঞ্চলের যে এলাকাগুলোতে, সেগুলোতে আর্সেনিকের পরিমাণ অনেক বেশি। এবং আর্সেনিকটা বেশিরভাগ থাকে হচ্ছে শ্যালো ওয়াটার টেবিলে। আপনার যে টিউবওয়েলগুলো আছে, আমাদের যে টিউবওয়েলগুলো 20 ফিট বা 30 ফিট গভীরে বা 40 ফিট গভীরে, এই জায়গাগুলোতে আর্সেনিকের পরিমাণ খুব বেশি। সেজন্য আর্সেনিকের টেস্টটা খুব র্যাপিডলি করা হয়। আর্সেনিকের অনেক ধরনের টেস্ট আছে ইন্ডিকেট করার জন্য। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়, বাংলাদেশে একজন বুয়েটের প্রফেসর উনি আবিষ্কার করছেন সিম্পল একটা পদ্ধতি। আমরা 3-3-2-তে যখন ল্যাব করবো তখন আর্সেনিক ডিটারমিনেশন নিয়ে পড়াশোনা করবো। তো এখানে জাস্ট মনে রাখলাম যে আর্সেনিক থাকলে ওটা টক্সিসিটি ক্রিয়েট করে বডিতে, আর এর স্ট্যান্ডার্ড হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড 0.05 মিলিগ্রাম। আপনি যখন টেস্ট করবেন আর্সেনিকের, যদি এর পরিমাণ 0.05 মিলিগ্রাম হচ্ছে বেশি আসে, তখন আপনি বলবেন যে না, এই পানি খাওয়া যাবে না। তখন আপনি এই টিউবওয়েল একটা রাইট মার্ক করে দেবেন যে না, এই পানি খাওয়া যাবে না। তো আর্সেনিকের পরে যা আছে বোরন, বোরনের কী প্রবলেম, সি ওয়াটার কন্টেইন 5 মিলিগ্রাম পার লিটার। বোরন সি ওয়াটারের মধ্যে 5 মিলিগ্রাম পার লিটার এই রেঞ্জের মধ্যে থাকে। এ বোরন কনসেন্ট্রেশন লেস দেন 1 মিলিগ্রাম পার লিটার ইজ কনসিডারেবলি innocuous of human consumption. The ingestion of large amount of boron can affect the central nervous system. আমি এই জিনিসটাই হাইলাইট করার চেষ্টা করতেছিলাম। আমাদের যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রতে বিরূপ একটা প্রতিক্রিয়া হয় যদি বোরনের পরিমাণ খুব বেশি হয় পানিতে। সেজন্য আমাদের বোরনের পার্সেন্টেজ আগে থেকেই মেজারমেন্ট করা লাগবে, এবং বোরনের পার্সেন্টেজ 1 মিলিগ্রাম পার লিটারের যদি বেশি হয়, তখন এই পানিটা আপনি অ্যাজ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউট করতে পারবেন না বা কমিউনিটিতে আপনি পাস করতে পারবেন না। দেন ক্রোমিয়ামেরও বিভিন্ন ফর্ম আছে, যেমন ক্রোমিয়াম 6, দেন ক্রোমিয়াম 3, ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম, এইগুলো বিভিন্ন ফর্মে ক্রোমিয়াম থাকতে পারে। আর এগুলোর পার্সেন্টেজ বা যদি পরিমাণ বলি 0.05 মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার, এটার একটা নাম হচ্ছে ppm। অনেক জায়গাতে দেখবেন আপনাদের ভাইভাতে বা চাকরি বইগুলোতে আসে যে পানিতে ক্রোমিয়াম ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারবে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড কী বলতেছে, হু স্ট্যান্ডার্ড কী বলে। এরপর হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। ক্রোমিয়াম আর আর্সেনিকের সেম। ক্যাডমিয়ামের ক্ষেত্রে দেখেন যে অনেকে এই জায়গাতে ভুল করে, ক্রোমিয়াম হচ্ছে 0.05 আর ক্যাডমিয়াম হচ্ছে 0.005, দুটো এক পরিমাণ না। 0.05 হচ্ছে 10 গুণ বেশি, হচ্ছে 0.005 হচ্ছে 10 গুণ বেশি, হচ্ছে 0.05। ক্যাডমিয়ামের পর আমরা যদি আসি কপারের পরিমাণ 1 মিলিগ্রাম পার লিটার সহজে থাকতে পারবে। এট হায়ার কনসেন্ট্রেশন ইট ইম্পার্টস এ কপার টেস্ট অফ ওয়াটার। কপারের পরিমাণ যদি খুব বেশি থাকে, টেস্টের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। কপার টেন্স টু মাচ মোর অফ এন এনভায়রনমেন্টাল হ্যাজার্ড দেন অ্যান হিউম্যান হ্যাজার্ড। কপার শুধুমাত্র যে হিউম্যান বডির জন্য হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস তা না, ওটা পরিবেশের জন্য খুব খারাপ। লেড কতটুকু আছে, লেডের জন্য লেড, তারপর এই ক্রোমিয়াম এবং আর্সেনিক তিনটার ক্ষেত্রে সেম ভ্যালু 0.05 মিলিগ্রাম পার লিটার। The lead has been identified as being a cause of brain and kidney damage. এই পয়েন্টটাই সবসময় হাইলাইট করার চেষ্টা করি। লেড বেশি পরিমাণে যদি থাকে পানিতে, তাহলে এটা ব্রেন আর কিডনি ড্যামেজ করে। ইন youngsters it may result in mental retardation and even convulsions of later life, এবং এটা সারা জীবনই একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে লেডের পরিমাণ যদি 0.05 মিলিগ্রাম পার লিটারের বেশি হয়। সো দ্যাট আমাদের এগুলো টেস্ট করে আগে বলা লাগবে, বোঝা লাগবে যে এখানে পানিতে কোন জিনিস কী পরিমাণ আছে। তাছাড়া নিকেল, জিঙ্ক, আয়রন পর্যন্ত বলছে একটু আগে। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক concentration above 5 milligram per liter can cause a bitter astringent taste and opalescent in alkaline waters. আচ্ছা, জিঙ্ক যদি বেশি পরিমাণে থাকে, আমি যদি সিম্পল করে বলি, সেটা হচ্ছে জিঙ্ক একটা পিগমেন্ট, এটা সাদা রং তৈরি করে। এই জিঙ্ক বেশি পরিমাণে থাকলে আপনার টেস্ট, তিক্ত একটা টেস্ট আসে। যদি জিঙ্ক পরিমাণ থাকে তাহলে দেখবেন যে একটু বিটার একটা ফিলিংস আসবে, যে মুখে দিলে কেমন যেন তিক্ত একটা অভিজ্ঞতা আপনার হবে। আর জিঙ্ক সাধারণত থাকে না খুব একটু বাংলাদেশি ওয়াটারগুলোতে,
তবু জিঙ্কের যে একটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশের পানিতে জিঙ্ক খুব বেশি পরিমাণ থাকে না। আর নিকেলও আর্সেনিকের মতো অনেকটা। নিকেলও একটা পয়জনাস বা টক্সিক একটা ম্যাটার। ইট অ্যাপিয়ার্স টু বি এ লো টক্সিসিটি ইন হিউম্যান। মানে হচ্ছে এই নিকেল আপনি গ্রহণ করার কারণে শরীরের মধ্যে টক্সিসিটি বা বিষাক্ততা তৈরি হবে। তারপর আমরা আসবো আমাদের আজকের ক্লাসের লাস্টে যে জিনিস, বিউডি সিউডি। একটা ভালো পানির বিউডি ভ্যালু হচ্ছে 0। সিম্পলি করে যদি বলি বিউডি মানে ভ্যালু 0। আর বিউডি কী জিনিস, বিউডি কত দিনের জন্য ডিটারমিনেশন করা হয়, এগুলো 332-তে আপনারা করবেন। তারপর আমি বলে দিচ্ছি বিউডি 5 দিনের হিসাব করা হয়। 5 দিনের বিউডি সাধারণত 95% বিউডির পার্সেন্টেজ আমাদের বের হয়ে চলে আসে। দ্য টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড টু অক্সিডাইজ অর্গানিক কম্পাউন্ড ইন অ্যারোবিক কন্ডিশন। এই ডেফিনিশনটা মনে রাখবেন সবসময়, ছোটো করে এখানে লিখে দিছি। বিউডি কী জিনিস, বিউডি হচ্ছে ধরেন যে পানিতে বিভিন্ন ধরনের পাতা বা অর্গানিক কম্পাউন্ড জৈব পদার্থগুলো থাকে। তো এই জৈব পদার্থগুলো মাইক্রো অর্গানিজমের উপস্থিতিতে ডিকম্পোজড হয় বা ধ্বংস হয়। এই ডিকম্পোজ করার ক্ষেত্রে মাইক্রো অর্গানিজমগুলো অক্সিজেন অ্যাবজর্ব করে। তো কতটুকু অক্সিজেন দরকার এই অর্গানিক কম্পাউন্ডগুলোকে নিউট্রিলাইজ করার জন্য, সেটাই হচ্ছে বিওডি। ডেফিনেশন তো আমরা সারা জীবন অনেক শিখছি, বাদ বাকি একটু বোঝার চেষ্টা করেন বিওডি কী জিনিস। বিওডি হচ্ছে কতটুকু অক্সিজেন লাগবে মাইক্রো অর্গানিজমগুলার আমাদের পানির ভিতরে যে অর্গানিক কম্পাউন্ডগুলো আছে সেগুলোকে ডিকম্পোজ করার জন্য, সেটাই হচ্ছে বিওডি। এটা এখানে বলা আছে। আর অবশ্যই এটা এরোবিক কন্ডিশন। এরোবিক কন্ডিশন মানে যে জায়গাতে অক্সিজেন আছে। এসিআর ভ্যালু অফ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা অনেক সময় আসে বিউটি কি জিনিস অনেক কেবল লিখে ফেলে যে বায়োলজিক্যাল হবে না, অবশ্যই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যদিও, কিন্তু এটা কি ডিকম্পোজ করে, অর্গানিক কম্পাউন্ডগুলোকে ডিকম্পোজ করে। ইফ ডিজলভ অক্সিজেন ডিক্রিজ ইন ওয়াটার বিলো 4 to 5 মিলিগ্রাম পার লিটার হুইচ কজ ডেথ অফ ফিশ। অনেক সময় পরীক্ষাতে এই জিনিসটা খুব আসে পরীক্ষাতে, যে বিউটির মান কত নিচে চলে গেলে, ডিজেল অক্সিজেনের পরিমাণ কত নিচে চলে গেলে ওই অ্যাকোয়াটিক লাইফসগুলো মানে পানিতে যে পদার্থগুলো বসবাস করে এগুলো বাঁচতে পারবে না। 4-এর কম যদি হয় ও ডিজেল অক্সিজেন মানে পানিতে যে অক্সিজেনগুলো মিশে আছে, কারণ পানিতে তো মাছ আছে, মাছগুলো তো অক্সিজেন অ্যাবজর্ব করে। যদি 4 মিলিগ্রাম পার লিটার এর চেয়ে কম হয়ে যায়, তখন এই পানিতে মাছই বসবাস করতে পারবে না। এখন সিউডি বিউডির মধ্যে পার্থক্যটা কী? বিউডিতে শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডগুলোকে ডিকম্পোজ করে, আর সিওডিতে ওরা সব কিছুকে ডিকম্পোজ করে। সিওডি ইজ মেজার অফ দ্য ক্যাপাসিটি অফ ওয়াটার টু কনজিউম অক্সিজেন ডিউরিং দ্য ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার অ্যান্ড দ্য অক্সিডেশন অফ দ্য ইনঅর্গানিক কেমিক্যালস। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিওডিতে শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডগুলোকে ডিকম্পোজ করবে, আর সিওডিতে অর্গানিক ইনঅর্গানিক দুই ধরনের পলিউশনকেই ওরা ডিকম্পোজ করবে। দ্যাটস ওয়াই আমাদের সিওডির ভ্যালু বেশি হয়। যেমন অ্যালুমিনিয়া, নাইট্রেট এগুলো যদি থাকে, এগুলো তো জৈব পদার্থ না। এই ইনঅর্গানিক পদার্থ যদি থাকে ওইগুলোকেও ডিকম্পোজ করবে সিওডি। তাহলে আমরা বুঝতে পারলাম সিওডিতে বায়ো অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক কেমিক্যাল দুইটাকেই ডিকম্পোজ করা হয়। সেজন্য বিউডির ভ্যালু হচ্ছে সিওডির ভ্যালুটা বেশি। এখানে কথাটা বলা সংসদ পরীক্ষাতে আসে যে সিওডির ভ্যালু বিউডির চেয়ে বেশি। কেন বেশি? কারণ সিওডিতে অর্গানিক ইনঅর্গানিক দুই ধরনের কেমিক্যালকেই ডিকম্পোজ করা হয়, আর বিউডিতে বিউডি হচ্ছে শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডগুলোকে নিউট্রিলাইজ করতে ব্যবহৃত হয়। তো এই হচ্ছে মোটামুটি ওয়াটার কোয়ালিটি। তারপর বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমি একটু দেখতে চাই, বাংলাদেশের প্রবলেম ইন গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে কী কী প্রবলেম, সিম্পলি করে যদি আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার, বাংলাদেশে 1 নম্বর প্রবলেম। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম আর্সেনিক দেখা যায়। এক্সেসিভ ডিজলভ আয়রনের পরিমাণ খুব বেশি থাকে বাংলাদেশের পানিগুলোতে। স্যালাইন কোস্টাল এরিয়া, উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর লবণাক্ত পানি, যেগুলো খাওয়ার উপযুক্ত না। লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার লেভেলের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে বা লোয়ার হয়ে যাচ্ছে। আর রকি আর স্টোনি লেয়ার ইন হিলি এরিয়াতে যদি রকি এরিয়া থাকে, সেই জায়গাগুলোতে ড্রিল করা কঠিন, আপনি গর্ত করতে পারবেন না, টিউবওয়েল ইনসার্ট করতে পারবেন না। তো এগুলো হচ্ছে মেইন প্রবলেম, বাংলাদেশের 5টা প্রবলেম। আর আর্সেনিকের পরিমাণ এগুলো তো আমি একটু বলে দিচ্ছি যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড মধ্যে 0.05 মিলিগ্রাম পার লিটার, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা বলতেছে 0.01 মিলিগ্রাম পার লিটার ম্যাক্সিমাম।
বাংলাদেশের প্রথম 1993 সালে আর্সেনিক ডিটেক্ট করা হয়েছে। বাংলাদেশে 33%, মানে শতকরা 33%, 3টা টিউবওয়েলের মধ্যে একটা টিউবওয়েলেই আর্সেনিক পাওয়া যায়। 100টা টিউবওয়েলের মধ্যে 33টা টিউবওয়েলের মধ্যে আর্সেনিক পাওয়া যায়। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর আর্সেনিক একটা স্লো পয়জন, যেটার কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার একটা ম্যাপে যদি আমি দেখাতে চাই, দেখেন বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল অঞ্চল যেদিকে, এদিকে আর্সেনিকের পরিমাণ একটু বেশি। এই রাজশাহীর দিকে বাংলাদেশে প্রথম আর্সেনিক ডিটেক্ট করা হয় চাঁপাইনবাবগঞ্জ, দেন এদিকের অঞ্চলগুলোতে আর্সেনিকের পরিমাণ খুব বেশি। এখানে উপরে পার্সেন্টেজ দেওয়া আছে। আর যত বেশি ডার্ক কালার, মানে ওই দিকের পানিগুলোতে আর্সেনিকের পরিমাণ তত বেশি। এক্সেসিভ ডিজলভ আয়রন অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, আর রুরাল এরিয়ার ক্ষেত্রে 5 মিলিগ্রাম পার লিটার। ডিউ টু ব্যাড টেস্ট, ওয়াটার ইজ নট ইউজড ফর কুকিং, ওয়াশিং আর আদার হাউস হোল্ড ওয়ার্ক। টেস্টও খারাপ, পাশাপাশি এটা একটা দাগ তৈরি করে বা একটা কালার তৈরি হয় বিভিন্ন জিনিসের মধ্যে, সেজন্য এক্সেসিভ আয়রনগুলোকে ইউজ করা হয় না। শ্যালো টিউবওয়েলস কন্টেন মোর আয়রন দেন ডিপ টিউবওয়েল। শ্যালো টিউবওয়েলগুলো বেশি আয়রন কন্টেন করে। সিমিলারলি শ্যালো টিউবওয়েলগুলো আর্সেনিক বেশি কন্টেন করে ডিপ টিউবওয়েলের চেয়ে। ইন আরবান এরিয়াস আয়রন রিমুভ করার জন্য আয়রন রিমুভাল প্লান্ট আছে। আয়রন গ্রাউন্ড ওয়াটার, এখানে কিছু লিমিট দেওয়া আছে। সাদা যেগুলো, এগুলো 1-এর চেয়ে কম মিলিগ্রাম, এদিকে 1-এর চেয়ে কম, সবচেয়ে বেশি 5 মিলিগ্রাম চেয়ে বেশি, এগুলো ভার্টিক্যালে দাগ দেওয়া যে জায়গাতে, সে জায়গাতে আয়রনের পরিমাণ 1-এর চেয়ে বেশি। এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে কোন জায়গাতে আয়রনের পরিমাণ কতটুকু বলা আছে। দেন আমরা যদি আসি স্যালাইনিটি ইন কোস্টাল এরিয়াস, উপকূল অঞ্চলে স্যালাইনিটি 86 উপজেলা আর সাফারিং ফ্রম স্যালাইনিটি পলিউশন অ্যাট শ্যালো ডেপথ। বাংলাদেশের উপকূলের প্রায় 86 উপজেলার মধ্যেই এখন পর্যন্ত প্রচুর পরিমাণ স্যালাইন পানি পাওয়া যায়। এই স্যালাইন পানিগুলো খাওয়া যায় না, কিন্তু লবণাক্ততা খুব বেশি। In many places, low salinity groundwater is not available within a depth of 1,100 feet. দেন আমরা যদি আসি হিলের, এই এখানে একটা ফিগার দেওয়া আছে স্যালাইনিটি ইন কোস্টাল এরিয়া বা উপকূল অঞ্চলগুলোতে। এখানে যদি শ্যালো টিউবওয়েল এরিয়ার ক্ষেত্রে দেখেন প্রচুর পরিমাণে লবণাক্ত পানি পাওয়া যায়। উপকূল অঞ্চলগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে ডিপ টিউবওয়েলগুলোতে, অরিজিনাল যে দাগ সেটা হচ্ছে ডিপ টিউবওয়েল এরিয়াতে কী পাওয়া যায়, আমাদের আয়রনগুলো পাওয়া যায়। দেন লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা খুব বিপজ্জনক। এই বিপজ্জনক হওয়ার কারণেই দেখবেন যে ঢাকাতে এখন খুব সহজে টিউবওয়েল করতে দেয় না, ওয়াটার সাপ্লাই করে সব বাসাতে পানি দেওয়া হয়। যদি প্রত্যেকেই এই টিউবওয়েল দেওয়ার পারমিশন দেওয়া হতো টিউবওয়েল করা, তাহলে ঢাকার ওয়াটার লেভেল আরও নিচে চলে যেত। পরে দেখা যেত যে এক সময় পুরো ঢাকা সিটি এক্সেসিভ পরিমাণ লোডের কারণে নিচে সেটেল হয়ে গেছে। সেই জন্য দেখবেন যে ঢাকাতে এখন আর টিউবওয়েল করার পারমিশন দেয় না, ডিপ টিউবওয়েল করার পারমিশন দেয় না। এটা বাংলাদেশের জন্য একটা ডেঞ্জারাস বিষয় যে ওয়াটার টেবিলগুলো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। দেন আমরা যদি আসি রকি স্টোনি লেয়ার ইন হিল এরিয়া, উপকূলীয় পাহাড়ি অঞ্চলগুলোর ক্ষেত্রে এরকম স্টোন লাইক ম্যাটেরিয়াল থাকে, যেগুলো ডিল করা খুব ডিফিকাল্ট। ড্রিলিং অফ টিউবওয়েল ইজ ডিফিকাল্ট, মেকানিক্যাল ড্রিলিং রিগস আর ইউজড, ইনস্টলেশন কস্ট ইনক্রিজ। রকি এরিয়াগুলোর ক্ষেত্রে আমাদের ইনস্টলেশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। টিউবওয়েল বা অন্যান্য যদি আপনি পানি তুলতে চান কোনোভাবে, সেগুলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা বাংলাদেশের পার্সপেক্টিভে পানিতে কী কী প্রবলেম এবং কোন কম্পোনেন্ট কী পরিমাণ থাকা যাবে সেগুলোর রেঞ্জ। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।